প্রধান উপদেষ্টার সাথে রাজনৈতিক দলের বৈঠক ৪-৫ দিনের মধ্যে ভোটের তারিখ ঘোষণা। আগামী ৪-৫ দিনের মধ্যে নির্বাচনের একটা সুনির্দিষ্ট সময় সীমা তারিখ উনি ঘোষণা করবেন। আসন্ন নির্বাচন ঘিরে ধর্মীয় স্বাধীনতা নিয়ে যুক্তরাষ্ট্রের উদ্বেগ, ইউসিআইআরএফ এর প্রতিবেদন প্রকাশ। যুদ্ধবিরতির আলোচনায় সম্মত থাই কম্বোডিয়া, দাবি ট্রাম্পের সংঘাতে ব্যাপক ক্ষয়ক্ষতি। ৪-৫ দিনের মধ্যে জাতীয় নির্বাচনের তারিখ ঘোষণা করবেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বিভিন্ন দল ও জোটের ১৪ নেতার সাথে বৈঠকে তিনি এটি স্পষ্ট করেছেন বলে দাবি করেছেন জাতীয় পার্টির কাজী জাফর এর চেয়ারম্যান মোস্তফা জামাল হায়দার। বলেন, সংকটের একমাত্র সমাধানের পথ যে নির্বাচন, এটি বুঝতে পেরেছে সরকার। প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করতে তার সরকারি বাসভবন যমুনায় যায় হেফাজতে ইসলামের একটি প্রতিনিধি দল। সাক্ষাৎ শেষে বিষয়বস্তু নিয়ে গণমাধ্যম কর্মীদের ব্রিফ করেন হেফাজত নেতারা। জানান, নির্বাচন বানচালের অপচেষ্টা রুখে দিতে দলগুলোকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন ডক্টর ইউনূস। সরকার প্রধান আমাদেরকে সেই বিষয়ে আশ্বস্ত করেছেন যে এই বিষয়ে আলেম সমাজের যে উদ্বেগ এবং উৎকণ্ঠাকে তারা আমলে নেবেন এবং সকল মহলের সাথে পরামর্শক্রমে সকলকে সঙ্গে নিয়েই জাতীয় এবং নীতি নির্ধারণী এই বিষয়ে তারা চূড়ান্ত কার্যক্রম গ্রহণ করবেন। এর আগে দেশের সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে আরও ১৪টি রাজনৈতিক দলের সঙ্গে বৈঠক করেন প্রধান উপদেষ্টা। বৈঠক শেষে একে একে বেরিয়ে এসে কয়েকটি দলের নেতারা জানান, আগামী ৩ থেকে ৫ দিনের মধ্যে নির্বাচনের তারিখ ঘোষণার আভাস দিয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। আজকে আমাদের মিটিংয়ে বসে আমাদের সাথে প্রতিজ্ঞাবদ্ধ যে আগামী কয়েকদিনের ভেতরে, মানে জুলাই সনদ কবে প্রকাশিত হবে তার আগে, আমি ৫ম থেকে ৮ম অগাস্ট ধরে নিচ্ছি, এর ভেতরে নির্বাচনী তারিখ, প্রক্রিয়া সবকিছু মাননীয় প্রধান উপদেষ্টা জাতির সামনে উন্মোচন করবেন। ক্যাটেগরিক্যালি উনি বলেছেন আগামী ৪-৫ দিনের মধ্যে নির্বাচনের একটা সুনির্দিষ্ট সময় সীমা তারিখ উনি ঘোষণা করবেন। তারা বলেন, সরকারি প্রতিষ্ঠানের ভিতর থেকে ফ্যাসিবাদের লোকদের তাড়াতে হবে, নয়তো সুষ্ঠু নির্বাচনে প্রতিবন্ধকতা আসতে পারে। আপনি সুষ্ঠু নির্বাচন করতে চান, তাহলে আপনার আওয়ামী ফ্যাসিস্ট সরকারের যারা সচিবালয়, বিচারালয়, পুলিশ প্রশাসন, ব্যাংক, অন্য জায়গা আছে, তাদের আপনার বিতাড়িত করতে হবে। কোনোভাবেই যেন পরাজিত শক্তি পুনর্বাসিত হওয়ার কোনো সুযোগ না পায়, এই যে আপনার অঙ্গীকার, এই জায়গাটাতে আমরা একমত। দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং রাজনৈতিক অস্থিরতা কমাতে দলগুলোর সঙ্গে বসে সিদ্ধান্ত নেবার তাগিদ দেওয়া হয়েছে বৈঠকে। হিরণ খান, চ্যানেল 24, ঢাকা। আসন্ন জাতীয় নির্বাচনের আগে ধর্মীয় সংখ্যালঘুদের উপর নির্যাতন বাড়তেও পারে, কমতেও পারে। যদিও এজন্য অন্তর্বর্তী সরকার সাম্প্রদায়িক সহিংসতা মোকাবেলায় পুলিশ মোতায়েন ছাড়া কোনো পরিকল্পনা করেনি। যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক ধর্মীয় স্বাধীনতা বিষয়ক কমিশন মে মাসে বাংলাদেশ সফর শেষে জুলাই মাসের ২১ তারিখ এমন একটি প্রতিবেদন প্রকাশ করে। মোর্শেদ হাসিবের রিপোর্ট। প্রতি বছরের মতো এবারও বিভিন্ন দেশের ধর্মীয় স্বাধীনতা নিয়ে পর্যবেক্ষণ তুলে ধরেছে যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক ধর্মীয় স্বাধীনতা বিষয়ক কমিশন, যা প্রকাশ হয় ২১ জুলাই। যেখানে বলা হয়েছে, জাতীয় নির্বাচনের আগে ধর্মীয় সংখ্যালঘুদের উপর নির্যাতন বাড়তেও পারে, কমতেও পারে। যদিও সহিংসতা বাড়ার আশঙ্কা করছে ধর্মীয় সংখ্যালঘু সম্প্রদায় এবং মানবাধিকার সংস্থাগুলো, যা মোকাবেলায় পুলিশ মোতায়েন ছাড়া অন্তর্বর্তী সরকারের কোনো পরিকল্পনা দেখছে না ইউসিআইআরএফ। প্রতিবেদনে বলা হয়, অতীতে ভোটকে ঘিরে ধর্মকে ব্যবহার করার নজির রয়েছে আওয়ামী লীগ ও বিএনপির। আওয়ামী লীগ নিজেদের ধর্মনিরপেক্ষ দাবি করলেও হাসিনার শাসনামলে অব্যাহত ছিল সংখ্যালঘুদের উপর অত্যাচার। জামায়াত সহ ইসলামী দলগুলোর সঙ্গে সম্পর্ক রয়েছে উল্লেখ করে প্রতিবেদনে বিএনপিকে আরও রক্ষণশীল রাজনৈতিক দল হিসেবে আখ্যা দেওয়া হয়। ইউসিআইআরএফ জানায়, সংবিধানের চলমান সংস্কার প্রক্রিয়া ধর্মীয় স্বাধীনতার উপর প্রভাব ফেলেছে, কেননা ধর্মনিরপেক্ষতার আলোচনায় নেই ধর্মীয় সংখ্যালঘুরা। সরকার বিভিন্ন ধরনের সংশোধন, সংস্কার এবং সাংবিধানিক পরিবর্তনের প্রস্তাব দিলেও দূর হয়নি ধর্মীয় সম্প্রদায়ের শঙ্কা।
অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর থেকে সাম্প্রদায়িক হামলা নিয়ে ভারতীয় গণমাধ্যমের গুজবের বিষয়টিও উঠে আসে যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক ধর্মীয় স্বাধীনতা বিষয়ক কমিশনের রিপোর্টে। ভুল তথ্য দিয়ে উস্কানি দেওয়ার অভিযোগ আনা হয় প্রতিবেদনে। হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের বরাত দিয়ে ইউসিআইআরএফ জানায়, চলতি বছর প্রথম 3 মাসে ধর্মীয় সহিংসতার ঘটনা ঘটেছে 92টি। প্রতিবেদনে উল্লেখ করা হয়, 5 আগস্টের পর নরবরের পুলিশ বাহিনী ফলে ধর্মীয় সহিংসতা, হয়রানি ও হামলার যথেষ্ট নিরাপত্তা দিতে পারছে না। মোর্শেদ হাসিব, চ্যানেল 24, ঢাকা। ওয়ার্ল্ড ক্লাস ইনোভেশন নিয়ে ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। মাইলস্টোন ট্র্যাজেডিতে জাতীয় বার্ন ইনস্টিটিউটে 36 জনকে চিকিৎসা দেওয়া হচ্ছে। আইসিইউতে রয়েছেন 4 জন। দর্শক, এই বিষয়ে আরো খবর জানাতে আমাদের সঙ্গে সরাসরি যুক্ত হচ্ছেন রমিজ হুসাইন। রমিজ, সবশেষ আপডেট তো জানাবেনই, এবং যারা চিকিৎসা গ্রহণ করছেন তাদের শারীরিক অবস্থার কতটা উন্নতি হচ্ছে জানাবেন। এখন পর্যন্ত কিন্তু নিয়মিত যেই ব্রিফ করে থাকে হাসপাতাল কর্তৃপক্ষ, তারা কিন্তু এখন পর্যন্ত সেই ব্রিফ করে। আমরা যতটুকু জানতে পেরেছি 10টার পর, অর্থাৎ 10:30 বা 11টার দিকে সেখানে একটি সংবাদ সম্মেলনের মাধ্যমে যেই যারা আসলে আইসিইউতে ভর্তি রয়েছেন এবং যারা এর থেকেও কিছুটা কম যাদের অবস্থা সংকটাপন্ন সেই রকম 9 জন রয়েছে, এবং বাকি যেই 23 জন রয়েছেন সেই তাদের সব কিছু মিলিয়ে কিছুক্ষণের মধ্যে হয়তো সংবাদ সম্মেলনের মাধ্যমে আমাদেরকে পুরো তথ্যটা জানাবেন। তবে আমি একজন দায়িত্বশীল একজনের সাথে, একজন চিকিৎসকের সাথে কথা বলছিলাম। তারা আসলে বলছেন যে যারা আসলে সংকটাপন্ন, বিশেষ করে যেই আইসিইউতে রয়েছেন এবং বাকি তারপরে যেই মধ্যম সংকটাপন্ন সেখানে যেই 9 জন রয়েছেন, তারা কিন্তু একদমই আশঙ্কা মুক্ত নয়। তো তাদের বিষয়ে যেহেতু বাইরে থেকে সিঙ্গাপুর এবং ভারত থেকে চিকিৎসকরা এসেছেন এবং তাদের নিয়ে একটি বোর্ড গঠন করে তাদের চিকিৎসার বিষয় সব কিছু তারা দেখভাল করছেন, যাতে তাদের চিকিৎসার কোনো ধরনের গাফিলতি না হয় সেই বিষয়টি তারা দেখভাল করছেন। এবং এছাড়া বাকি যেই 23 জন রয়েছেন তাদের মধ্যে যেই যাদের অবস্থা আসলে কিছুটা উন্নতি হচ্ছে, এরকম সংখ্যা বেশ বেশি, 10 থেকে 12 জন রয়েছেন, যারা আসলে হয়তো সামনের সপ্তাহের মধ্যেই যদি সব কিছু ঠিক থাকে এবং মন সৃষ্টিকর্তার যদি সহায় হন, অবশ্যই তারা হয়তো 10 থেকে 12 জনকে সামনের সপ্তাহের মধ্যেই তারা এখান থেকে রিলিজ দিতে পারবেন। তো এমনি অন্যান্য যারা আশঙ্কাজনক অবস্থায় রয়েছে তাদের বিষয়ে এবং যে বাকি যারা 10 জন ছাড়া অন্যান্য যারা রয়েছেন তাদের বিষয়ে বেশ দায়িত্বশীল আচরণ করবেন। এখানে যারা চিকিৎসকরা রয়েছেন তারা বলছেন যে তারা আসলে সর্বোচ্চটা চেষ্টা করবেন যে কোনো ধরনের কোনো চিকিৎসার অবহেলা যাতে না হয়, এবং যে সমস্ত রোগীরা এখানে ভর্তি আছেন তাদের যত দ্রুত সম্ভব তারা তাদের নিজ নিজ শিক্ষা প্রতিষ্ঠানে যাতে ফিরে যেতে পারে সেই বিষয়টি আসলে তারা দেখভাল করছেন। রমিজ, আপনাকে ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। দর্শক, রমিজ হুসাইন যোগ দিয়েছিলেন জাতীয় বার্ন ইনস্টিটিউট থেকে। বাবার কপাল এখন শূন্য, ছোট্ট ঠোঁটের স্নেহ ভরা ছোঁয়া দেয়ার কেউ নেই। ছাদ বাগানটারও মন ভার, কেননা এই বাগানের অন্যতম ফুলটা যে আজ ঝরে গেছে, সে এখন আকাশের লক্ষ তারার সঙ্গী। এত সব গল্প মাইলস্টোন ট্র্যাজেডিতে হারিয়ে যাওয়া ছোট্ট সারিয়ার। শখের ছাদ বাগানটা আজ শূন্যতায় ঘেরা, বিবর্ণ গোলাপটাও যেন বড্ড একাকী। কারণ এই বাগানের ছোট্ট মালি চলে গেছে না ফেরার দেশে। রাজধানীর দিয়াবাড়ির নয়ানগরে বাড়ির ছাদে বাগানটি গড়ে তুলেছিল মাইলস্টোন স্কুলের 3য় শ্রেণী পড়ুয়া সারিয়া আক্তার, যার প্রাণ নিভে গেছে বিমান দুর্ঘটনায়। ছোট ভাই ফোন দিল, ভাই মারে পাইছি। কোথায় পাইছো? সিএমএস। কি অবস্থা আছে? বলো ভাই মারা গেছে। শুনলাম সন্তান মারা গেছে, শুনে গেলাম, যাওয়ার পরে এখানে গিয়ে শনাক্ত করলাম। 11 বছরের ছোট্ট জীবনে সারিয়ার ঘর জুড়ে জমেছে কত শত স্মৃতি, আজ শুধু নেই তার উপস্থিতি। প্রথম দেখছি মায়ের চুমা দিয়ে বিদায় করছি, আর শেষ লাশ দেখছি আর কি, এতটুকুই। ভাগ্যগুণে আমার বাতি যারা বাইসে গেছে। আমার মেয়ে বলছিল, ভাইয়া তুমি আমার জন্য চিপস নিয়ে আসো, ওই চিপসটা আনতে গিয়ে সে বাইসে গেছে। বিমান বিধ্বস্তের ঘটনায় তদন্ত চলছে আহত নিহতের হিসাব মেলানোর তোড়জোড়, কিন্তু এর কোনো কিছুই সন্তানকে ফেরাতে পারবে না বাবার কাছে। অবশ্যই তদন্ত করা উচিত, আমার সন্তান তো হারাই গেছে, লাভ কি? 3 ভাই বোনের মধ্যে ছোট সারিয়া ছিল সবার ভীষণ আদরের, যাকে ঘেরা বোনা রঙিন স্বপ্নগুলো হারিয়ে গেল দুঃস্বপ্নে।
খারিয়া বলছে আব্বা আমি বড় হয়ে ডাক্তার হব, তোমার সেবা করব, অনেক কিছুই বলছে। স্বপ্ন তো আর পূরণ হয় না, চলে গেছে, স্বপ্নই রয়ে গেল আর কি। তানজিল আফসানা, চ্যানেল 24, ঢাকা। একটা বিরতি নিচ্ছি, ফিরছি একটু পর, সাথেই থাকুন। রাজধানীর গুলশানের সমন্বয়ক পরিচয়ে সংরক্ষিত মহিলা আসনের সাবেক এক এমপির বাসায় চাঁদাবাজির অভিযোগে 5 জনকে আটক করেছে পুলিশ। শনিবার সন্ধ্যায় তাদের আটকের পর গুলশান থানায় নেওয়া হয়। পুলিশ জানায় এদের মধ্যে আব্দুর রাজ্জাক রিয়াদ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সম্মিলিত বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত আহ্বায়ক এবং বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের সদস্য। অন্যরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী। গুলশান থানার ওসি জানান, সাবেক এমপি শাম্মী আহমেদের কাছে 1 কোটি টাকা চাঁদা দাবি করে তারা। প্রথম দফায় নিয়েছে 10 লাখ টাকা। বাকি টাকা আনতে গেলে পুলিশকে খবর দেওয়া হয়। এই ঘটনায় জড়িত আব্দুর রাজ্জাক রিয়াদকে সংগঠন থেকে বহিষ্কারের কথা জানিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। আরেকটি বিরতি নিচ্ছি, ফিরছি একটু পর, সাথেই থাকুন।